ব্যয় কমাতে স্থানীয় ও জাতীয় নির্বাচন একদিনেই করার প্রস্তাব, সাংবাদিকদের সাথে সংস্কার কমিশনের বৈঠক। নিরপরাধ মানুষ হত্যা করে পালিয়েছে শেখ হাসিনা, বলেন রিজভী, সুযোগ পেলেই আবারও মাতবে হত্যাযজ্ঞে। আনন্দযাত্রা মুহূর্তে রূপ নিল বিষাদে, গাজীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে 3 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু, আহত 3। বরিশালে গণ অভ্যুত্থানের শহীদের পাশে জুলাই স্মৃতি ফাউন্ডেশন, প্রত্যেক পরিবারকে দেওয়া হলো আর্থিক সহায়তা। রোজায় বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করা হবে, জানালেন বাণিজ্য উপদেষ্টা। চিনি, তেল ও পেঁয়াজের দাম কমার দাবি। সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা সহ 7 দফা দাবি, মামলা প্রত্যাহারের আহ্বান। ইসরায়েলি বোমায় কেঁপে উঠল লেবাননের উত্তর দক্ষিণ, চলমান আগ্রাসনে 2 শতাধিক স্বাস্থ্যকর্মী নিহত। দর্শক, সংবাদ দুপুরে শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। একদিনেই জাতীয় স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে মত নির্বাচন সংস্কার কমিশনের। শনিবার দুপুরে নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে সাংবাদিকদের বৈঠক শেষে এসব কথা জানান কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন কমিশন রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে গঠিত। নির্দলীয় রাষ্ট্রপতি হলফনামা যাচাই বাছাই করা, নির্বাচিত হতে ভোটের শতাংশ হার না ভোট ফিরিয়ে আনার ব্যাপারে কথা হয়েছে বলে আলোচনা হয়েছে বলে জানান তিনি। সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন সহ বেশ কিছু সুপারিশও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বদিউল আলম মজুমদার। আমরা সঠিক পথে আছি। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় তারা জোর দিয়েছেন, যেমন রাষ্ট্রপতির নির্বাচন। তারা বলছেন সরাসরি আসন হওয়া দরকার, এবং ওনাদের কেউ কেউ বলছেন কোনো নির্বাচনেই যেন পরোক্ষ না হয়, প্রত্যক্ষ হয়, প্রত্যেকের কনস্টিটিউয়েন্সি থাকে। এবং রাষ্ট্রপতির নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন। তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয় ওনারা বলছেন, কারণ ওখানে দলীয়করণ হতে পারে। তারপরে অর্থের উৎসের স্বচ্ছতা যেন নিশ্চিত হয়। তারপরে নির্বাচন কমিশন রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যেন এগুলো নিয়োগপ্রাপ্ত হয়, এবং আমরাও এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি, আমরাও ভাবছি। নিরপরাধ মানুষ হত্যা করে পালিয়েছে শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সুযোগ পেলেই আওয়ামী লীগ আবারও হত্যাযজ্ঞে মেতে উঠবে বলেও হুঁশিয়ার করেন তিনি। শনিবার রাজধানীর মহাখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থী গোলাম নাফিজের পরিবারের সাথে দেখা করে এসব কথা বলেন তিনি। শিশু কিশোর তরুণ কাউকে রেহাই দেয়নি ফ্যাসিস্ট হাসিনার সরকার বলেও মন্তব্য করেন তিনি। এ সময় আর্থিক অনুদান প্রদান করে রিজভী বলেন, যেন তেন ভাবে টিকে থাকতে সব রকম কাজ করেছে আওয়ামী লীগ সরকার। বলেন, বেনজির হারুনদের তৈরি করা হয়েছে গুলি করে হত্যা করার জন্য। এ সময় মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। বেনজিরদের মতো অনেক ঘাতক তিনি তৈরি করেছিলেন, অনেক জল্লাদ তৈরি করেছিলেন, অনেক কসাই সারা বাংলাদেশে তৈরি করেছিলেন, পুলিশ বাহিনীর মধ্যে, র্যাবের মধ্যে। নাফিজদের অবদান কি ব্যর্থ হবে? নাফিজদের আত্মদান কি হাওয়ায় উড়িয়ে যাবে? এটা হতে দেওয়া যাবে না। 14 বছর পর চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপির সম্মেলন। শনিবার সকাল 10:30টার দিকে টাউন ফুটবল মাঠে এ সম্মেলন শুরু হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া সম্মেলনে উপস্থিত আছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সহ দলের শীর্ষ নেতারা। সম্মেলন ঘিরে এদিন সকাল থেকে নেতাকর্মীরা আসতে থাকেন টাউন ফুটবল মাঠে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে নেতাকর্মীদের ঢল। চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলনে কথা বলছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং রক্ষী বাহিনী নামে একটা নতুন বাহিনী তৈরি করা হয়েছিল,
আমি চেয়ারম্যান সরকার থেকে অনুমতি নেব, এই কথাগুলো বলা প্রয়োজন। আমরা ভুলে যাই সেই ন্যারেটিভটাকে, সেই বয়ানকে, যে 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত সেই শেখ মুজিবকে দেশের মানুষ অন্ধভাবে বিশ্বাস করে ভোট দিয়েছিল, সেই শেখ মুজিব এই বাংলাদেশে প্রথম ফ্যাসিবাদের অবতারণা করেন। বন্ধুগণ, কথা বলার কোন উপায় ছিল না, মুজিব বাহিনী তৈরি করা হয়েছিল। আমি কথাগুলো ইচ্ছে করেই বলছি, আজকে বলার প্রয়োজন আছে, কারণ এই এলাকার মানুষ ভুক্তভোগী মানুষ। রক্ষী বাহিনী, মুজিব সেনা, এবং তাদের স্লোগান ছিল এক নেতা এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ। মনে আছে আপনাদের? অনেকের যারা মুরব্বী আছে তাদের মনে আছে নিশ্চয়ই। বন্ধুগণ, সেই দিনে আমাদেরকে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। তাই যে কথাটা আমি সবসময় বলি, যে আওয়ামী লীগকে কখনো গণতান্ত্রিক দল বলবেন না। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়, আওয়ামী লীগ একটি পুরোপুরি ফ্যাসিবাদী দল, আওয়ামী লীগ গণবিরোধী দল, আওয়ামী লীগ গণতন্ত্রের বিরোধী একটি দল। আওয়ামী লীগের বডি কেমিস্ট্রির মধ্যে গণতন্ত্র নাই। আপনি দেখবেন আওয়ামী লীগের সঙ্গে যারা চেয়ার রেস্টুরেন্টে টেবিলে খেতে চা খাবেন, রেস্টুরেন্ট ঢুকে বুঝবেন কোন লোককে আওয়ামী লীগ করে, কিভাবে বুঝবেন? যে লোকটা টেবিল থাপড়ে সবচেয়ে বেশি কথা বলছে আর কাউকে কথা বলতে দিচ্ছে না, সেই লোকটা আওয়ামী লীগ, তাই না? তারা সবসময় গায়ের জোরে সবকিছু করে নিতে চায়। আমরা আওয়ামী লীগের বডি কেমিস্ট্রি আমাকে দুটো জিনিস মনে হয়, একটা হচ্ছে সন্ত্রাস, আরেকটা হচ্ছে চুরি, দুর্নীতি। এই দুটো জিনিস ওদের মধ্যে আছে। যাই হোক বন্ধুগণ, সেই অবস্থা পার হয়ে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন বাংলাদেশকে একটা নতুন স্বপ্ন দেখিয়েছিলেন। সেই স্বপ্নটা ছিল কি? বাংলাদেশি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে আমরা একটা নতুন দেশ গড়ব, নির্মাণ করব। সেই দেশে আমরা সকল মানুষকে বিভাজন নয়, বিভক্তি নয়, এক করে আমরা সামনের দিকে উন্নয়ন অগ্রগতির দিকে এগিয়ে যাব। তিনি তাই করেছিলেন। মাইলের পর মাইল তিনি গ্রামের পথ ধরে হেঁটেছিলেন, চারণ কবির মতো গান গেয়ে বেরিয়েছিলেন বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের ঐক্যের জন্য, এবং আমরা বাংলাদেশ যে পারবো, আমরা পারি তা প্রমাণ করার জন্য 19 দফা কর্মসূচি দিয়েছিলেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য। 74 সালে আওয়ামী লীগের দুর্নীতির কারণে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। আমার সঙ্গে একজন ভারতীয় সাংবাদিক কয়েকদিন আগে দেখা করতে এসেছিলেন। তিনি বাংলাদেশে 15 দিন ছিলেন। 15 দিনের পরে তিনি ভারত গেছেন। ভারত থেকে একটা ইউটিউবে তার সাক্ষাৎকার বেরিয়েছে। ভদ্রকের নাম হচ্ছে সৌমিত্র দস্তিদার, আপনারা পারলে এটা দেখবেন। তিনি বললেন, বাংলাদেশে যে সমস্ত প্রচারণা ভারতের মিডিয়া থেকে করা হচ্ছে তার একটাও সত্যি নয়। দর্শক, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে কথা বলছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি সেখানে ছিলাম। গাজীপুরে শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে 3 বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর। শনিবার সকালে এলাকার মাটির মায়া রিসোর্টের উদ্দেশ্যে রওনা হয় বিশ্ববিদ্যালয়ে 6টি পিকনিক বাস। উদয়খালী গ্রামে পৌঁছলে এর মধ্যে একটি বাস স্থানীয় চায়না কারখানার সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলে নিহত হন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির 3য় বর্ষের শিক্ষার্থী সাকিব, মাহিন এবং মোজামেল। এই ঘটনায় আহত হয়েছেন 10 জনেরও বেশি শিক্ষার্থী। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকেই মুমূর্ষু অবস্থায় আছে। আসলে আমি বিস্তারিত দেখতেছি, ঘটনাতন্ত্র বলতে পারবো যে বাকি কতজন মারা গেছে বা যাই নাই। আমরা এখানে এসে আহতদের কাউকে পাইনি। আমরা বিভিন্ন মেডিকেল আগে চলে গিয়েছে। তো আমরা তাদের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলে আমি নিশ্চিত হতে পারবো যে আসলে কতজন মারা গিয়েছেন আর কি।
এদিকে গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে নিহত ও শিক্ষার্থী সহ আহতদের নেওয়া হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। দর্শক, এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আহতদের এখন কি অবস্থা দেখছেন এবং মরদেহ নিতে স্বজনরা কি এসেছেন কিনা, কি পরিস্থিতি সেখানকার জানাবেন আমাদেরকে। আহত দুইজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অর্থাৎ আহতদের অবস্থা চিকিৎসকরা জানিয়েছেন যে তাদের অবস্থা মোটামুটি ভালো রয়েছেন এবং যে ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন তাদের লাশ কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লাশ করে কিন্তু রাখা হয়েছে। আমরা দেখেছি যে তাদের যারা নিহত হয়েছেন তাদের সহপাঠী এবং শিক্ষকরা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে চিকিৎসক এবং পরিচালকদের সঙ্গে কিন্তু কথা বলছেন এবং নিহতের যারা স্বজন রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছাতে পারেনি। অর্থাৎ যারা মারা গেছেন ৩ জন নাইম, হাসান এবং সাকিব, তাদের বাড়ি কিন্তু রংপুর, রাজশাহী এবং ফেনী। সেখান থেকে তাদের স্বজনরা ইতিমধ্যেই রওনা দিয়েছেন। সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের যে ভিসি রয়েছেন রফিকুল ইসলাম খান। তিনি কিন্তু আমাদেরকে কিছুক্ষণ আগেই একটি ব্রিফ করেছিলেন এবং সেই বিষয়টি তিনি কিন্তু স্পষ্ট করেছেন এবং বলছিলেন যে প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু তারা গাজীপুরের শ্রীপুরে একটি পিকনিক স্পটে কিন্তু যাচ্ছিলেন। অর্থাৎ ডাবল রেকারের একটি বাস কিন্তু বিদ্যুতায়িত হয়ে এই ৩ জন কিন্তু ঘটনাস্থলেই গুরুতর আহত হয় এবং তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর কিন্তু চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন এবং আমরা দেখেছি যে এই ঘটনাটি অত্যন্ত মর্মাহত এবং তাদের যে সহপাঠী রয়েছেন তারা কিন্তু অত্যন্ত মর্মাহত এবং তারাও কিন্তু মিডিয়ার সামনে কোনো কথা বলছেন না এবং তারা কিন্তু প্রত্যেকেই দেখেছি যে তাদের সহপাঠীকে হারিয়ে কিন্তু তারা অনেকটাই দিশেহারা হয়ে পড়েছেন এবং কিভাবে এই ঘটনাটি ঘটলো সেই বিষয়টি নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে ভিসি রয়েছেন তিনি কিন্তু বলছেন যে সেই বিষয়টি তারা আইনি পদক্ষেপ নেবেন। অর্থাৎ এরকমভাবে ডাবল ডেকারের একটি বাস বিদ্যুতায়িত হয়ে যে প্রাণহানির ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু দুঃখজনক দাবি করে তিনি বলছেন সেই বিষয়ে তারা ব্যবস্থা গ্রহণ করবেন, সেই বিষয়টি বলছিলেন। এছাড়াও আমরা এই বিষয়টি নিয়ে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌসের সঙ্গেও কথা বলেছিলাম। তিনি বলছেন যে আহতদের চিকিৎসায় কিন্তু তারা তাদের হাসপাতালের পক্ষ থেকে তারা তাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা সেই প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু তারা গ্রহণ করেছেন এবং যারা আহত রয়েছেন তাদেরকে কিন্তু তারা চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন এবং সার্বক্ষণিক তাদের যে খোঁজখবর সেটি কিন্তু তারা নিচ্ছেন, সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ আহতদের মধ্যে নাজমুল আলম এবং আলিফ রয়েছেন, 2 জন শিক্ষার্থী। তারা কিন্তু 3য় বর্ষের শিক্ষার্থী। তারা সেই বিষয়টি শিক্ষকরা আমাদেরকে নিশ্চিত করেছেন এবং তাদের মধ্যে যে একটি হতাশা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং আরও একজন আহত রয়েছেন, তাকে কিন্তু স্থানীয় হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে সেই বিষয়টি কিন্তু চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ এই ঘটনায় 3 জন এই পর্যন্ত নিহতের খবর পাওয়া গেছে, 3 জন নিহত হয়েছেন এবং আরও 3 জন কিন্তু আহত হয়েছেন। তাদের যে আজকে যে পিকনিক সেই পিকনিকটি কিন্তু এই দুর্ঘটনার পরে স্থগিত করা হয় এবং সেটি নিয়ে কিন্তু আমরা দেখেছি তাৎক্ষণিকভাবে যে বিশ্ববিদ্যালয়ের ভিসি রয়েছেন রফিকুল ইসলাম তিনি কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে এসেছেন এবং চিকিৎসক এবং সহপাঠী যারা আছেন সকলে কিন্তু চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন এবং অন্তত আহত 2 জন যেন ভালো চিকিৎসা সেবা পায় সেই বিষয়টি কিন্তু নিশ্চিতকরণ করেছেন আমাদেরকে হাসপাতালের পরিচালক এবং চিকিৎসকরা কিন্তু সেই বিষয়টি জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে পিকনিক স্পটের বাস দুর্ঘটনা নিয়ে সর্বশেষ তথ্য। ময়মনসিংহ মেডিকেল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ঝিনাইদহ 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে 1 জন। শনিবার সকাল 6টায় ঝিনাইদহ সদরের নতুনবাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, সকালে চট্টগ্রাম বন্দর থেকে সার বোঝায় একটি ট্রাক ঝিনাইদহ বিসিক শিল্পনগরী এলাকায় আসছিল। নতুনবাড়ি এলাকায় পৌঁছলে সামনের দিক থেকে আসা বালু বোঝায় একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সার বোঝায় ট্রাকের চালক মারা যায়। আহত 2 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে দুর্ঘটনার ফলে ঝিনাইদহ মাগুরা মহাসড়কে যানজট সৃষ্টি হলে অন্তত 1 ঘন্টার চেষ্টার পর পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও দাম হাতের নাগালে রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় সকলের সহযোগিতা চেয়েছেন। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউর প্রয়াত সদস্য সন্তানদের শিক্ষা ভাতা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় বিগত সরকারের সমালোচনা করে তিনি আরো বলেন, দেশে বিগত ১৫ বছরে একটি ক্রিমিনালাইজেশন সভ্যতা গড়ে উঠেছিল। রাষ্ট্রের মধ্যে আমাদের সমাজ অসম্ভবভাবে বিভক্ত ছিল, ভিতর সন্ত্রস্ত ছিল। এছাড়া চাহিদা এবং যোগানের বিষয়টিকে যেন সমানুপাতিক হারে রাখা যায় সেদিকেও নজর রাখার কথা জানিয়েছেন তিনি। আমি জানি আপনারা কষ্টে আছেন, আমি এটাকে অস্বীকার করব না। আজকে আপনারা দেখছেন যে চিনির দাম, পেঁয়াজের দাম, তেলের দামেও কিছুটা এসছে। আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ সামনে রমজানকে কেন্দ্র করে যেন বাজারকে যতটুকু সহনশীল করতে পারি এবং চাহিদা এবং যোগানের যে মানে বিষয়টা, এইটাকে যেন একটা সমানুপাতিকভাবে রাখতে পারি, সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করছি। জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজের ভূমিকা শীর্ষক সেমিনারে কথা বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হয়ে ওঠেনি, ঠিক 5 তারিখের পরেই সরকার গঠন এবং সরকারের দায়িত্ব পালনের কারণে অনেক কিছুই জানতে পারেনি, অনেক কিছুই এখনো অন্ধকারে রয়ে গেছে এবং বাংলাদেশের অনেক মানুষই কিন্তু এই ঘটনাগুলো জানে না। সেজন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে যে জুলাই গণ অভ্যুত্থানের আপনাদের প্রত্যেকের স্মৃতিগুলো, প্রত্যেকের অভিজ্ঞতাগুলো আপনারা লিখুন, আপনারা বই আকারে প্রকাশ করুন, আপনারা প্রকাশনী আকারে প্রকাশ করুন, যাতে করে দেশের মানুষ জানতে পারে আমরা দেশের মানুষের স্মৃতি থেকে আগামী 100 বছরেও যেন কোনোভাবে এই জুলাই গণ অভ্যুত্থান হারিয়ে না যায়। সেজন্য প্রত্যেকের জায়গা থেকে স্মৃতি সংরক্ষণ করতে হবে। সর্বোপরি রাষ্ট্র সংস্কারে এবং দেশ পুনর্গঠনেও ঠিক একইভাবে যেভাবে আপনারা জুলাই গণ অভ্যুত্থানে অবদান রেখেছেন, ঠিক একইভাবে আপনাদের মতামত এবং অংশগ্রহণ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। দুঃখিত, সময় স্বল্পতার কারণে আপনাদের মধ্যে থাকতে পারছি না, তবে ইনশাল্লাহ আবারও কখনো দেখা হবে। জুলাই বিপ্লব, জুলাই গণ অভ্যুত্থান চিরঞ্জীবী হোক। ধন্যবাদ। দর্শক, জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজের ভূমিকা শীর্ষক সেমিনারে কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আমরা সরাসরি সেখানেই ছিলাম। শাহজালাল বিমানবন্দরে 2021 সালের পর বিমান বাহিনীর সদস্য সংখ্যা কোন প্রক্রিয়ায় এবং কার অনুমতিতে ধাপে ধাপে বৃদ্ধি করা হয়েছে তা জানতে বিবেচকদের কাছে ব্যাখ্যা চেয়েছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়। এর আগে বিমান বাহিনীর অতিরিক্ত সদস্যদের ভাতা প্রদান ও ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় আনার সুযোগ আছে কিনা তা জানতে একটি চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। গত 5 আগস্ট দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। এর কিছুক্ষণ পরই বিমানবন্দর অরক্ষিত রেখে নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন সদস্যরাও পালিয়ে যায়। এতে অস্থিরতা দেখা দেয় শাহজালাল বিমানবন্দরে। বন্ধ করে দেওয়া হয় ফ্লাইট ওঠানামা সহ বিমানবন্দরের যাবতীয় কার্যক্রম। কয়েক ঘন্টা বন্ধ থাকার পর বিমান বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব নিলে স্বাভাবিক হয়ে আসে বিমানবন্দরের কার্যক্রম। তবে ধাপে ধাপে বিমান বাহিনীর 1450 জন সদস্য নিরাপত্তার কাজে নিয়োজিত করা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। কোন প্রক্রিয়ায় কার নির্দেশে বিমান বাহিনীর এ সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে তা জানতে চেয়েছে অর্থ মন্ত্রণালয়। পাশাপাশি বেবিচকের বিধিমালা অনুযায়ী ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় বিমান বাহিনীর সদস্যদের নিয়োজিত করার সুযোগ আছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে। বিমান বাহিনীর সদস্যদের ভাতা প্রদান ও বেবিচকের বার্ষিক আয় ব্যয়ের সাথে এর খরচ সামঞ্জস্যপূর্ণ হবে কিনা তার তথ্য চেয়েছে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এ চিঠিতে। এদিকে গত 3 নভেম্বর বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের পৃথক আরও একটি চিঠিতে 2021 সালের অনুমোদিত সংখ্যা হতে ধাপে ধাপে বিমান বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধির বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তবে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তার দায়িত্ব বেবিচকের রয়েছে বলে জানান বেবিচক প্রধান। তো নিরাপত্তার দায়িত্ব কার, 84 অনুযায়ী সিভিল এভিয়েশন অথরিটি চেয়ারম্যানকে পুরো দায়িত্ব দেওয়া হয়েছে। কে কোথায় কোন ডিউটি করবে, কোন রেসপন্সিবিলিটি, কমপ্লিটলি দায়িত্ব তার। সেই অনুযায়ী সমস্ত দায়িত্ব ভাগ করে দিয়েছে, সবাই তার জায়গার মতো দায়িত্ব পালন করছে। এখন একটা এয়ারপোর্টে কিন্তু 24টা অর্গানাইজেশন আপনার কাজ করে, তো 24টা অর্গানাইজেশনের ভিতরে কিন্তু ভালো সম্পর্ক থাকা দরকার। টার্মিনাল কারো অফিস নিয়ে বসে থাকার জায়গা নয় বলেও মন্তব্য করেন তিনি। 3rd টার্মিনালে কিন্তু আমরা যেটা করব সেটা হলো আমাদের প্যাসেঞ্জার ফ্রেন্ডলি করবো, অফিস বেজ না, সবাই অফিস নিয়ে বসে থাকবে এরকম না। দিস উইল বি প্রফেশনাল
এয়ারপোর্ট, ইটস এ টার্মিনাল, ইটস নট এ এয়ারপোর্ট। কিন্তু পুরোটাই মিলে এয়ারপোর্ট, টার্মিনাল 1, টার্মিনাল 2, টার্মিনাল 3। সো আমি যদি একই কনসেপ্ট চিন্তা করি, টার্মিনাল 3তে আমি টার্মিনাল 1, 2তে যে অফিস নিয়ে বসে আছি সবাই হয়ে যাবো, সেই কনসেপ্টে গেলে কিন্তু উইল গো রং। এর আগে বিমানবন্দরের নিরাপত্তা সংস্থা এফসেকের সঙ্গে এপিবিএন এর অফিস সংক্রান্ত দ্বন্দ্বের জেরে বিমানবন্দর থানায় জিডি করে এপিবিএন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্টে গণ আন্দোলনের সময়ে হত্যাযজ্ঞ চালাতে দেশের বাইরে থেকে ভাড়াটে খুনি আনা হয়েছে কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। শনিবার বরিশালে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে নিহতদের পরিবারের মাঝে চেক প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় সার্জিস বলেন, শুধু আর্থিকভাবে নয়, শহীদ পরিবারের একজনকে চাকরি, পুনর্বাসন অথবা সম্মানের ব্যবস্থা করে শহীদদের পরিবারের পাশে থাকবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এদিন বরিশাল বিভাগের ৭৯টি শহীদ পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়। একজন মানুষকে শুধুমাত্র পয়েন্ট ব্ল্যাঙ্ক শুট করে, এভাবে কপালের মাঝখানে শুট করে তার খুলি এবং মগজ উড়িয়ে দেওয়া সম্ভব। সেই জায়গায় দূর থেকে কোন ট্রেন স্নাইপার কোথা থেকে আনা হয়েছিল আমরা প্রশ্ন করতে চাই। তাদেরকে কি দেশে আলাদাভাবে এভাবে হত্যাযজ্ঞ ঘটানোর জন্য ট্রেন করা হয়েছিল, নাকি দেশের বাইরে থেকে ভাড়াটে খুনি নিয়ে আসা হয়েছিল ক্ষমতা বাঁচানোর জন্য? এখনও শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখছে মৎস্য অধিদপ্তর। সম্প্রতি কাগজে কলমে তাকে সম্মাননা দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতানোর চেষ্টা করেছে দপ্তরটি। এমন কর্মকাণ্ডে কয়েকজন অসাধু কর্মকর্তার সঙ্গে খোদ মহাপরিচালকের সম্পৃক্ততা উঠে এসেছে দেশ টিভির অনুসন্ধানে। বিষয়টি হিসাব বিভাগের নজরে এলে আটকে দেওয়া হয় বিলটি। এম এ আজিমের রিপোর্টে আমরা বাকিটা জানব। শেখ হাসিনা পালিয়েছে ৫ আগস্ট, অথচ ২২ আগস্ট তাকে মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করে বিশেষ সম্মাননা পদক দেওয়ার নামে আর্থিক মঞ্জুরি প্রদান করেছেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিল্লুর রহমান। বিষয়টি জানতে মৎস্য ভবনে দেশ টিভি টিম খরচ না করে মঞ্জুরি প্রদানের বিষয়টি অকপটে স্বীকার করেন মহাপরিচালক। খরচটা কি হয়েছে আসলে? না, আসলে হয়নি। এটা অবজেকশন আসছিল নাকি? অবজেকশন। আচ্ছা, যে খরচটা হলো না তাহলে সেটা আপনি কিভাবে ছাড় করলেন? স্যার কোথায় হলো? এই যে আপনি স্বাক্ষর করেছেন। আমি এটা মঞ্জুরি প্রদান করেছি। উল্টো জানতে চান অর্থ লোপাট চেষ্টার এ তথ্য প্রমাণ কিভাবে পেল দেশ টিভি। এটা কাগজটা আমার অফিস থেকে গেছে, কিভাবে গেল? এটা কি আপনার? হ্যাঁ, আমার স্বাক্ষরিত। তার মঞ্জুরি পেয়েই ২৫ আগস্ট ক্রয় সরবরাহ ও সেবা বাবদ ব্যয়ের বিল তৈরি করেন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান। এবার তার মুখোমুখি দেশ টিভি টিম। কামরুজ্জামানের দাবি, মহাপরিচালক মঞ্জুরি দেয়ায় বিলটি তৈরিতে বাধ্য ছিলেন তিনি। কারণ এটা কেন করে যে আমাদের ডিজি স্যাররা অনেক ধরুন প্রতিদিন শত শত স্বাক্ষরের বিষয় থাকে, তো সেটার হয়তো বা টাইম থাকে না। তো আমাদের যারা সাবডিভিট করা থাকে তারা এই যে মঞ্জুরি আদেশ এটা দেখি করে, কিন্তু এই মঞ্জুরি আদেশ হওয়ার আগ পর্যন্ত কতবার একটা লম্বা প্রসেস অতিক্রম করতে হয়েছে, এবং আমাদেরকে কিন্তু এর চেয়ে বেশি দেখার সুযোগ নেই। আসলে আমরা যখন এটা নিয়ে, কারণ ফার্স্টে তো আসলে এটা ক্যাচ করতে পারিনি, তাই না? সত্য কথা, কারণ আমাদের প্রতিনিয়ত অনেক রকমের বিষয় থাকে, তখন তো অবশ্যই আমরা অনুতপ্ত হয়েছি। পরিস্থিতি বুঝতে পেরে সটকে পড়েন হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়ে ভুয়া বিল তৈরির আরেক কারিগর, জেলা মৎস্য কর্মকর্তা রিজার্ভ মোহাম্মদ মামুনুর রশিদ। বিষয়টি নিয়ে কথা বলতে এবার হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে দেশ টিভি। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বিলটি আটকে দেয়া হয় বলে জানান তিনি। ওরা এখানে রেফার করার পরে কিন্তু আমরা পাস করি নাই, ঠিক আছে? আর মনে করেন একটা বিল পাস করার ক্ষেত্রে কিছু কিছু জিনিস থাকে যে এখন নাই, তার বিল আমি পাস করবো কীভাবে? যতক্ষণ পর্যন্ত প্রপার অথরিটি যা ইচ্ছা করুক গিয়া, প্রপার অথরিটি প্রপার কাজ সুষ্ঠুভাবে সমাধান হয়েছে এই ধরনের ডকুমেন্ট আমাদের কাছে না দিব, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো বিল পাস করবো। তার মানে তারা তো বিষয়টা এক প্রকার তারা হয়তো বুঝে ফেলছে ইতিমধ্যে, বুঝে, এবং শুধু দায়িত্ব এই বিলটা পাঠানোর পরে আমি দায়িত্বশীল যারা তাদেরকে বলছি যে আপনাদের এই কাজগুলি ঠিক না। পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মাননা জানাতে ক্রেস্টের বিল ধরা হয়েছিল ১,৭১,১০০ টাকা।
এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। রাজধানীতে ব্যাটারি রিকশা, অটোরিকশা, ভ্যান ও ইজি বাইক চলাচলের নীতিমালা প্রণয়নের জন্য 7 দিনের আলটিমেটাম দিয়েছেন চালক মালিকরা। এ সময় যানবাহনের রুট পারমিট দেওয়ার দাবি জানান তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে 7 দফা দাবিতে আয়োজিত সমাবেশে এ দাবি জানায় রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ। সমাবেশে নীতিমালা অনুযায়ী ইজি বাইক, রিকশা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিটের দাবি জানানো হয়। এছাড়া ব্যাটারি চালিত যানবাহনের কারিগরি ত্রুটি সংশোধনের পাশাপাশি বিদ্যুৎ চুরি বন্ধ করতে চার্জিং স্টেশন স্থাপন করা সহ 7 দফা দাবি জানান সংগঠনের নেতারা। এ সময় ছাত্র, শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে ব্যাটারি চালিত ইজি বাইক ও রিকশা সহ নিহত, আহত সকল শ্রমিকের ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করার দাবিও করেন তারা। সমাবেশে শেষে মিছিল বের করেন তারা। মিছিলটি পল্টন প্রদক্ষিণ হয়ে আবার পল্টন গিয়ে শেষ হয়। আমরা পেশাজীবী শ্রমিক, ব্যাটারি চালিত অটো রিক্সা চালিয়ে আমাদের জীবিকা নির্ভর করি। পুনর্বাসন না দিয়া অটো রিক্সা বন্ধ করে দেয় তো সারা মানুষ যারা আছে সব না খাই মরে যাবে। আপনারা আপনাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত থেকে সরে আসবেন এবং 10 লক্ষ যে রিক্সা চালক আছে, অটো চালক আছে, তাদের পরিবার পরিজনের কথাটা ভাববেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে শিক্ষার্থীদের উপর গুলি চালানো তৌহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেল 5:30টার দিকে সাতক্ষীরার কমলনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পেশাদার সন্ত্রাসী তৌহিদুল ইসলাম 4 অগস্ট ছাত্র জনতার উপর একাই 28 রাউন্ড গুলি চালায় বলে স্বীকার করেছেন পুলিশের কাছে। তার নামে চান্দগাঁও থানায় 5টি হত্যা মামলা সহ মোট 12টি মামলা রয়েছে। তার ব্যবহৃত অস্ত্র উদ্ধারে কাজ করছে পুলিশ। আমরা গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল বিকেল আনুমানিক 5:30টার দিকে সাতক্ষীরা সদর থানাধীন কামালনগর এলাকা থেকে আমরা এই তৌহিদুল ইসলামকে আটক করি। চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলনে কথা বলছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কেন আমরা তো চাইলে, ইচ্ছে করলে আমাদের গঠনতন্ত্রে সেইটা বলাও আছে, যদি মনে হয় আমরা তাহলে যে কোনো 1, 2, 5 ব্যক্তিকে দায়িত্ব দিয়ে বলতে পারি আপনারাই দেখাশোনা করবেন। না, আমরা কিন্তু সেটা করি। আজকে এই যে এতগুলো মানুষ আজকে আপনারা একত্রিত হয়েছেন এই সম্মেলনকে ঘিরে, কেন? ওই যে কথাটি বললাম যে আপনারা এই যে 800 কাউন্সিলরের বাইরেও বহু সহকর্মীবৃন্দ উপস্থিত আছেন, দলের সদস্যরা উপস্থিত আছেন, কিন্তু একটি নিয়ম কারণ আছে, অর্থাৎ এই ভোটার বলি বা কাউন্সিলর বলি, এই মুহূর্তে দেশে যেরকম জনসংখ্যা প্রায় 20 কোটি, কিন্তু ভোটার কিন্তু প্রায় 12 কোটির মতো, পুরো 20 কোটি কিন্তু ভোটার না। ঠিক একইভাবে এখানে বহু নেতাকর্মী উপস্থিত আছেন, কিন্তু কাউন্সিলর হচ্ছেন 800 জন। এই 800 জন মানুষ ঠিক করবেন যে আগামী দিন তারা দলকে পরিচালনা করবেন। কিন্তু কেন এই প্রক্রিয়ার মধ্যে? কারণ আমরা মনে করি এই যে আজকে এখানে সভাপতি কে হবেন, সাধারণ সম্পাদক কে হবেন, সাংগঠনিক সম্পাদক কে হবেন, এই যে 3টি পদে নির্বাচন হবে, এটির অর্থ হচ্ছে যে আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, আমরা দেখেছি, আমরা জানি যে ভোটের মাধ্যমে যখন একজন ব্যক্তি নির্বাচিত হয়ে আসে, সেই ব্যক্তি কতগুলো বিষয়, যতক্ষণ দায়িত্ব থাকে সে কতগুলো বিষয় দেখভাল করে। কি সেটি? যেহেতু সে দলের একটি নেতৃত্বে দায়িত্ব পাচ্ছে, সে দেখভাল করে দলের স্বার্থ, সে দেখভাল করে দলের নেতাকর্মীদের অসুবিধাগুলো, কষ্ট দেখভাল করে, সে দেখভাল করে ঠিকভাবে সাংগঠনিক কার্যক্রমগুলো পালন করা হচ্ছে কিনা, সে দেখভাল করে যে দলের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা, অর্থাৎ দল যে নীতি বা আদর্শে বিশ্বাস করে সেই কাজগুলো ঠিকভাবে হচ্ছে কিনা। এই ধরনের বিষয়গুলো একজন ব্যক্তি যখন নির্বাচিত হয়ে আসে তখন সে তার দায়িত্ববোধ থেকে এই কাজগুলো করে। এবং যারা কাউন্সিলর বা যারা ভোটার বা যারা সাধারণ নেতাকর্মী, যারা দলের সমর্থক, তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে
এইভাবে এই প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা নেতা নির্বাচন করতে পারি, সেই নেতা দলের স্বার্থ তারা বিবেচনা করবে। এবং শুধু এটাই নয়, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় কাউন্সিলরবৃন্দ, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। অর্থাৎ যখন কোনো ব্যক্তি, যখন কোনো সংগঠন এই প্রক্রিয়ার মাধ্যমে, এই যে সম্মেলন হলো, আজকে প্রথম পর্ব হলো, দ্বিতীয় পর্ব ভোটাভুটি হবে, এই প্রক্রিয়ার মাধ্যমে যখন আমরা নেতা নির্বাচিত করব আমাদের, এর ফলে কি হবে? এর ফলে আমাদের যে সাংগঠনিক ভিত্তি, এই ভিত্তিটি মজবুত হবে। অর্থাৎ আমরা এই প্রক্রিয়া ফলো করার মাধ্যমে, এই প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে আমরা একদিকে যেরকম ধীরে 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 সঠিক নেতৃত্ব গড়ে তুলতে সক্ষম হব। এই প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে আমরা যেরকম একদিকে ধীরে ধীরে পর্যায়ক্রমিক ভাবে একজনের পরে আরেক নেতা, আজ এই নেতা দায়িত্বে, পরবর্তীতে কে আসবে, সেটির একটি প্রক্রিয়া তৈরি হবে। অর্থাৎ নেতৃত্বের শূন্যতা হবে না। এই বিষয়গুলো যেমন একদিকে সঠিকভাবে সুন্দরভাবে গড়ে উঠবে, একটি প্রসেস, একটি প্রক্রিয়া গড়ে উঠবে, ঠিক একইভাবে এই প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে দলের ভিত্তি সাধারণ মানুষের মধ্যে ভিত্তিটা দৃঢ় হবে। দলের সাংগঠনিক ভিত্তি বলুন, রাজনৈতিক ভিত্তি বলুন, দৃঢ় হবে। কারণ মানুষজন তখন যাবে, নেতারা যারা দায়িত্বে থাকবে তারা দেখে 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 সত্যিকার কর্মী তারা তৈরি করবে দলের জন্য, যারা দলের নীতি আদর্শকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাবে। এই ধরনের কর্মী তৈরি করবে। হাইব্রিড কর্মী তারা তৈরি করবে না, প্রকৃত কর্মী যারা দলের দুঃসময়, আপনারা যেমন বিগত স্বৈরাচার সময়, আন্দোলনের সময় শত অত্যাচার নির্যাতনের মুখেও দলকে ধরে রেখেছিলেন, দলের ঐক্যকে ধরে রেখেছিলেন, দলের ব্যানারকে ধরে রেখেছিলেন আপনারা। এই ধরনের কর্মী শত অত্যাচার নির্যাতনের মুখেও এই ধরনের কর্মী তৈরি করবে। ওই যে আমরা যেটা বললাম একটু আগে, যেটা বললাম আমি, যে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে যে নেতা চলে আসবে, সে চেষ্টা করবে প্রকৃত কর্মী তৈরি করার জন্য। প্রিয় সহকর্মীবৃন্দ, একটু আগে আমাদের দলের মহাসচিব সাহেব, উনি ওনার বক্তব্য বলেছেন, দেশের সামগ্রিক প্রেক্ষাপটে নির্বাচনের বিষয়ে বলেছেন। বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার সম্পর্কে উনি সংক্ষিপ্ত ভাবে তুলে ধরেছেন। কর্মীবৃন্দ, প্রিয় কাউন্সিলর বৃন্দ, প্রিয় উপস্থিত ভাই ও বোনেরা, আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। দর্শক, চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলনে কথা বলছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি সেখানেই ছিলাম।